সালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের প্রথম যে ম্যাথ চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসের গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখব। ক্লাস শুরু করার আগে আমি আপনাদের একটু বলবো যে ক্লাসের কথাগুলো বা ভয়েসটা ঠিক আছে কিনা বা দেখতে পারতেছেন কিনা স্পষ্ট কমেন্টে একটু জানাবেন। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে। সবাই জয়েন করলে আমি ক্লাসটা তাড়াতাড়ি শুরু করে দিব আর কি, ইনশাল্লাহ। আমি একটু চেক করতেছি, চেক করে পরে শুরু করতেছি। যারা এখনো পড়া শুরু করেন নাই তাদের এটাই সুবর্ণ সুযোগ পড়া শুরু করার, কারণ আমি একেবারে প্রথম ম্যাথ চ্যাপ্টার যেটা ক্যাপিটাল বাজেটিং এর রিস্ক অ্যানালাইসিস সেটা আমি আহ, পড়াচ্ছি। আর এছাড়া কিন্তু যে আপনাকে এই চ্যাপ্টার করতে হবে এরকম না, এই বইয়ের বাকি সবগুলো চ্যাপ্টারের রেকর্ডেড ভিডিও আছে, সেগুলো দেখে দেখেও কিন্তু আপনি বাসায় বসে বসে পড়তে পারবেন। আর এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটার একটা বৈশিষ্ট্য আমি বলি যে প্রচুর পরিমাণে এই সাবজেক্টে ফেল করার কিছু কারণ আছে। এর মাঝে প্রথম কারণটা হলো থিওরি গুলো ইংরেজিতে লেখা লাগে, বাংলায় কিছুই লেখা যায় না। যার ফলে যে বানায় বানায় আপনি কিছু লিখবেন, এই সুযোগটা এই সাবজেক্টের জন্য হয় না। যে থিওরি অঙ্ক কমন পড়লো না, বা থিওরি বানায় লিখে আসলাম। আর দুই নম্বর সমস্যাটা হলো ফিনান্সের অঙ্ক, তো ফিনান্সের অঙ্কগুলো 100% যতক্ষণ না হবে আপনি সম্পূর্ণ নাম্বার পাবেন না। তা দেখা যায় ছোটখাটো ভুলের জন্য, বিশেষ করে চ্যাপ্টার কিছু কিছু চ্যাপ্টারের অঙ্কগুলো আছে যেগুলোতে আপনার, যেমন চ্যাপ্টার 5 এখানে সূত্রের অঙ্ক, চ্যাপ্টার 4 সূত্রের অঙ্ক, সূত্র পারলে 10-এ 10, না পারলে 0 পাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য দেখা যায় 100% তো অনেক স্টুডেন্টরা মিলাতে পারে না, কারণ যেহেতু অনেকেই গুরুত্ব দেয় না। ফেল করলে দেখা যায় যারা ফাইনাল ইয়ারে, বিশেষ করে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারে এই সাবজেক্টটা প্রচুর ফেল করে। আর প্রশ্ন তো এখন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্যাটার্ন চেঞ্জ হওয়ার ফলে দেখা যাচ্ছে ডিফিকাল্ট অঙ্কগুলো পরীক্ষা বারবার আসতেছে। আচ্ছা, আমি এখনই ক্লাস শুরু করে দেবো। আমি আপনাদের যে প্রি ক্লাসের কতগুলো গ্রুপ আছে সেইগুলোতে আমি লিঙ্কগুলো শেয়ার করে ক্লাসটা স্টার্ট করতেছি। আপনারাও যারা নিয়মিত লাইভ ক্লাস দেখতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই এই ক্লাসটা একটু শেয়ার করবেন, মেনশন করবেন, কারণ অনেক স্টুডেন্টরা এখন টিচার পাচ্ছেন। হ্যাঁ, টিচার পাচ্ছে না। যদি এখানে ফ্রি ক্লাসগুলো দেখে তারা একটা সিদ্ধান্ত নিতে পারবে, বাসায় বসে পড়ার সিদ্ধান্ত। কারণ এখানে তো আপনার জুম ক্লাসগুলো বাসায় বসে করা যাচ্ছে, এবং কোনো কিছু না বুঝলে সরাসরি কথা বলার সুযোগ আছে। প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার, যারা ক্লাস করবে না, চাকরি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, তারা প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টারের রেকর্ডেড ভিডিও দেখে দেখেও পড়তে পারবে। আর বইয়ের A to Z শিখিয়ে দেওয়া হয়, যার ফলে দেখা যায় পরীক্ষায় যে কোনো কোয়েশ্চেন আসলে আপনারা পারবেন। তা আমি আপনাদের যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি। যে এখানে চ্যাপ্টার আছে হলো 7টা, যাদের শুধু পাস করা টার্গেট, যে স্যার কোনো মতে বাঁচান, এই সাবজেক্টে ইমপ্রুভ আছে অনেকেরই, তাদের জন্য আমি বলবো চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4 এবং 5 এগুলো অনেক ইজি। এগুলো আগে করবেন, পরে চ্যাপ্টার 3টা করবেন। এই 4টা করলে 5 নাম্বার কনফার্ম, 4×40, পরে একটা থিওরি দিয়ে দিলে হয়ে গেল। আর সময় পেলে পরে এই চ্যাপ্টারগুলো করবেন। আমি সবগুলোই করাই হাতে কলমে। চ্যাপ্টার 2 এর আমরা 5টা বেসিক নিয়ম আছে, 5টা থেকে পরীক্ষা একটা মিনিমাম একটা অঙ্ক আসে। প্রথম বেসিক নিয়মটা হলো সার্টেনলি ইকুইভ্যালেন্টের, যা আমরা শিখে ফেলছি আগের ক্লাসগুলোতে, 3টা অঙ্ক ছিল। আর RADR রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের 2টা অঙ্ক আমি করাইছি। এই 2টা দিয়ে বইয়ের সবগুলো নিয়ম পারবেন। এখন আজকে করব আমরা প্রবাবিলিটি নিয়ম, প্রবলেম 7 করব। প্রবাবিলিটি আর রিটার্ন, আর কি ঝুঁকি মাপার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, মাঝে একটা পদ্ধতির প্রবাবিলিটি। আপনাদের এই অধ্যায়ে 5টা নিয়ম আছে। হ্যাঁ, এরপরে এইগুলো যখন শেষ হয়ে যাবে, যেমন এখন আমি এখান থেকে আপনাদের টোটাল অঙ্ক 11টা, 5টা নিয়মের 11টা অঙ্ক আমি হাতে কলমে করাই দিলাম। দেওয়ার পরে এখানে একটা এক্সারসাইজ শিট আছে, এক্সারসাইজ শিট আমি দেখাই দিতেছি।
এই যেটা, এই এক্সারসাইজ শিটে আরো অঙ্ক আছে এই চ্যাপ্টারের টোটাল 7টা, আর সরি 9টা। এই 9টা যদি আরো করেন তাহলে মূল বইয়ের যদি 40টা 50টা বা মূল বইয়ের যদি 100 অঙ্ক থাকে, 100টা অঙ্ক কাভার হয়ে যাবে। এইগুলো আমি দেখাই দিব, এগুলো দেখাবো না এরকম না, এগুলার ম্যাক্সিমাম অঙ্ক আপনি পেরে যাবেন। যেমন ধরেন আমি যে ক্লাস নিয়েছি সেগুলোর আলোকে প্রবলেম এক্সারসাইজ 2টা আপনি পারবেন। এক্সারসাইজ 2টা আমি আপনাদের দেখাও দিছি। যেমন গতকালকে যে ক্লাসটা নিয়েছি সেটার আলোকে এক্সারসাইজ 3 পারবেন, 4 পারবেন, এগুলো পারবেন। তারপর আমি এগুলো হাতে কলমে করাই দেবো, টেনশনের কোনো কারণ নেই। তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আপনারা যারা লাইভে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দেওয়া। প্রবলেম 7 করতেছেন, হ্যাঁ? সবগুলোই করাই দিব। প্রবলেম 7-এ তারা বলতেছে যে দ্য ফলোইং ইনফরমেশন অফ মুন কোম্পানি আর গিভেন বিলো। নিচে মুন কোম্পানির কিছু তথ্য দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে প্রবাবিলিটি, সম্ভাবনা। এরপর দেওয়া আছে রিটার্ন, আয়। ধরেন আপনি এক জায়গায় বিনিয়োগ করতেছেন, ধরেন একটা কোম্পানি আছে সেখানে যদি আপনি বিনিয়োগ করেন 12% লাভ আর কি, 100 টাকা বিনিয়োগ করলে 12 টাকা আসবে, এটা সম্ভাবনা আছে 15%। 16 টাকা পাওয়ার সম্ভাবনা আছে 15%। 20 টাকা পাওয়ার সম্ভাবনা আছে 30%। 25 টাকা পাওয়ার সম্ভাবনা আছে 20%। 8 টাকা পাওয়ার সম্ভাবনা আছে 20%। এইগুলো প্রশ্নে দেওয়া আছে। প্রবাবিলিটি জিনিসটা একটু আমি বুঝিয়ে দিই, আমি একটু বাস্তবে একটু বুঝিয়ে দিই, হ্যাঁ? ধরেন আপনি একটা একটা ফিশারি দিচ্ছেন, মাছের দিছেন। ওখানে আপনি যে বিনিয়োগটা করবেন, হ্যাঁ, বিনিয়োগ করলেন, ধরেন 1 লাখ টাকা বিনিয়োগ করলেন। 12,000 পাওয়ার সম্ভাবনা আছে, 12,000 আসতে পারে, আবার আসতে পারে 16,000ও আসতে পারে, অথবা 20,000 টাকাও আসতে পারে, আপনার 25,000ও আসতে পারে, 8,000ও আসতে পারে। এখন আপনি একটা আইডিয়া করলেন যে 12,000 যে পাবো, 1 লাখ টাকা বিনিয়োগ করলে 12,000 পাওয়ার সম্ভাবনা কতটুকু? 15%। এটাকে বলা হয় রিটার্ন, এটা বলে প্রবাবিলিটি। যে 12,000 টাকা যে আসতে পারে এটার সম্ভাবনা কতটুকু? 15%। 16,000 টাকা যে আসতে পারে এটার সম্ভাবনা আছে 15%। আবার 20,000 টাকা আসতে পারে, এটার সম্ভাবনা আছে 30%। 25,000 টাকা আসতে পারে, এটার সম্ভাবনা 20%। এরকম হলো একটা প্রবাবিলিটি পার্সেন্টেজ প্রশ্নে দেওয়া আছে। এখন এটা দিয়ে তারা সাধারণত প্রশ্নে জানতে চায় কম্পিউট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দিস কোম্পানি। এই কোম্পানিতে যে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনার মুনাফা কত আসতে পারে, গড়ে গড়ে কতটুকু মুনাফা আসতে পারে, এক্সপেক্টেড রিটার্ন। যারা উইক স্টুডেন্ট তাদেরকে, এটা তো আমি বেসিক বুঝাইলাম, উইক স্টুডেন্টদের জন্য আমি বলতেছি আপনি এক কাজ করবেন, যদি এক্সপেক্টেড রিটার্ন তারা চায়, এক্সপেক্টেড রিটার্ন যদি চায় তাহলে চোখ বন্ধ করে একটা কাজ করবেন, এই দুইটা জিনিসের গুণ করবেন, এইটা এটা গুণ করবেন, এই সংখ্যা দুইটা গুণ করবেন। কি করবেন? 12 যে আছে সেটার সাথে 0.15 গুণ করবেন, 16-র সাথে 0.15 গুণ করবেন, 20-এর সাথে 0.30 গুণ করবেন, 25-এর সাথে 0.20 গুণ করবেন, 8-এর সাথে 0.20 গুণ করবেন। কি করলেন কাজটা? যে সংখ্যাগুলো দেওয়া আছে সোজা সোজা এগুলো গুণ গুণ করে মাঝখানে যোগ করে সমান সমান চিহ্ন, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এটা বসাবেন, বসিয়ে সমান সমান চিহ্ন দিবেন, দিলে চলে আসবে 16.8%। এই এতটুকু করলে পরীক্ষায় আপনি 10-এ 3 পেয়ে যাবেন। এটা বুঝতে পারলে ওকে লিখেন যে স্যার বুঝে গেছি। অঙ্কগুলো অনেক ইজি যদি আপনি টেকনিক গুলো জানেন। এখন যারা বেসিক জানতে চাচ্ছেন যে হ্যাঁ স্যার এটা আসলে কিভাবে হলো,
এটা হলো, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, কোনটা কত আসতে পারে, এভারেজ এভারেজ বের করবো আমরা। এভারেজ বের করার জন্য আমরা একটা সূত্র ইউজ করব, এক্সপেক্টেড রিটার্ন সমান সমান পি ইন্টু আর, অথবা আর ইন্টু পি, একটা লিখলে হয়েছে, আর ইন্টু পি লিখলে হবে, পি ইন্টু আর লিখলে হবে। আর ইন্টু পি কয়বার, আর এটা রিটার্ন, রিটার্নটা সংক্ষেপে আর বলা হয়, প্রবাবিলিটিকে সংক্ষেপে পি বলা হয়। কয়বার লিখবো এই জিনিসটা, যেহেতু পাঁচটা রিটার্ন দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই কথাটা পাঁচবার লিখ, এটা হলো সূত্র। সূত্র ছাড়াও করতে পারবেন, ইজি। পাঁচবার লিখবো, যেহেতু পাঁচটা দেওয়া আছে, আর পাঁচটা দেওয়া আছে, যে আর পাঁচটা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর লিখলাম। রিটার্নও পাঁচটা এই প্রবাবিলিটিও পাঁচটা দেওয়া আছে, পাঁচটা প্রবাবিলিটি লিখলাম, গুণ করলাম, বেরিয়ে আসলো এক্সপেক্টেড রিটার্ন। এইভাবে করা যায়। আরো টেকনিক আছে, সব টেকনিক আমি দেখাই দেবো। এখন যারা আরো এক্সপার্ট প্রো হতে চান, তারা এত বড় সূত্র লিখবো না, পাঁচবার লেখার দরকার নাই, এরকম সামেশন একটা চিহ্ন দিবেন, এটার অর্থ হলো পাঁচবার লেখা হয়ে গেছে। যতবার থাকবে আর, যতবার থাকবে পি, ততবারই গুণ করব, আর এর সাথে পি গুণ করব, আইতে ইনফিনিটি, সারা জীবন যতগুলা থাকবে এখানে ধরেন 100 বার যদি আর থাকে, 100 বার আর আর পি লেখার দরকার নেই, একবার লিখলেই শেষ। সূত্রটা এইভাবেও লেখা যায়, এইভাবে লেখা যায়, আর সূত্র না লিখেও করা যায়। এখন আরো যদি বইতে আরো সিস্টেমে দেওয়া আছে, সেইগুলো একটু শিখিয়ে দিই, হ্যাঁ। কারণ আপনাদের সব সিস্টেমে জানা থাকতে হবে, কারণ এইভাবে করে দিলাম পরে তো একদম বইতে অন্যভাবে করা তো বুঝবেন না। কারণ আমি তো একটা করে দিব, আপনার 10টা করতে হবে। আমরা ফিনান্সের ভাষায় 12% মানে কি জানেন? 12% মানে হলো, এই পার্সেন্ট চিহ্নটার অর্থ হলো উপরে 12, এই যে এই দাগ দাগ দিলাম, এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য, 12কে 100 দিয়ে ভাগ, মানে 0.12। যেহেতু এখানে আপনারা সবাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফিনান্স পড়ে আসছেন, এগুলো জানেন। তাহলে আমরা এই 12%-এর বদলে 0.12 দিব, 16%-এর উপর 0.16, 20%-এর পরিবর্তে 0.20, 25-এর পরিবর্তে 0.25, 8-এর পরিবর্তে 8কে যদি 100 দিয়ে ভাগ করি, 0.8 দিলাম, তাহলে আমার আনসারটা এরকম আসবে, 0.168। এরকম পার্সেন্টেজ থেকে সংখ্যা বানানোর জন্য 100 দিয়ে ভাগ করছি, আর এই সংখ্যা থেকে, এই যে সংখ্যা থেকে পার্সেন্টেজ আনার জন্য আবার এই সংখ্যাটাকে 100 দিয়ে যদি গুণ করি, তাহলে এটার পিঠে এরকম চিহ্নটা দিতে পারবো। আমি সহজ ভাষায় আবার বুঝাই, এই চিহ্নটা যদি আমি দূর করতে চাই, 8-এর পিছনে এই চিহ্নটা ছিল, এটা দূর করতে গেলে এখানে 100 দিতে হয়েছে, ভাগ করতে হয়েছে, তো চিহ্ন চলে গেছে, এটা আসছে। আমি যদি কোনো সংখ্যার পিছনে, ধরেন এখানে একটা 12 দেওয়া আছে, এই 12টার পিছনে যদি এই চিহ্নটা আমি লাগাইতে চাই, লাগাতে পারবো। এই 0.12টার সাথে 100 গুণ করলেই এই চিহ্ন লাগানো যায়। তাহলে উত্তরটা হচ্ছে চিহ্ন লাগাই দিতে হবে, এই জন্য এই সংখ্যার সাথে 100 গুণ করে চিহ্ন লাগাই দিতে হবে। আমরা এইসব কমন মিস্টেক গুলো করার ফলে পরীক্ষা নাম্বার কম পাই। কারণ উত্তর এখানে দিয়ে দিলাম, এটা লিখলাম না, তাহলে নাম্বার কম পাবো। আমি সব ধরনের নিয়ম আমি আপনাদের শিখিয়ে দিলাম, যাতে বেসিকটা 100% থাকে। এই নিয়মে করাটা বেস্ট, সবচেয়ে ভালো, এবং পয়েন্ট দিয়ে দিয়ে করাটা, যে মাথায় না ঢুকে না অঙ্ক, তাদের জন্য পয়েন্ট ছাড়া করলেও হবে। এইভাবে লিখলে হবে, 12% গুণ 0.15, এইভাবে করলেও হবে। অনেক সময় অঙ্ক করতে গেলে এই আনসারটা অনেক সময় আপনার সাইন্টিফিক ক্যালকুলেটর করলে দেখা যাবে এমন আসতেছে, এরকম আসতে থাকে। আপনাদের হয়তো বা ক্যালকুলেটরের ডেসিমেল সিস্টেম নাই, সেটিং করা নাই, সেক্ষেত্রে আপনারা উত্তরটার সাথে +1 দিয়ে দিবেন, তাহলে দেখবেন উত্তরটা এরকম 1.168 আসবে। যেহেতু এই ওয়ানটা অতিরিক্ত আনছেন, এই ওয়ানটা এখান থেকে বাদ দিয়ে দিবেন, তাহলে এই যে অঙ্কটা থাকবে এটা এখানে লিখবেন 0168। আমি সবকিছুই টেকনিকগুলো দেখা দিলাম, অথবা ক্যালকুলেটরের সেটিংটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। যারা ভালো বুঝে তাদেরকে দিয়ে ক্যালকুলেটরের সেটিং চেঞ্জ করে নেবেন। 0.168।
তাহলে আমরা পেয়ে গেলাম হলো কত নাম্বার, 3 নাম্বারের বিষয় পেয়ে গেলাম। এখন আমাকে করতে হবে কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অন দিস কোম্পানি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো, এই অধ্যায়ের সবচেয়ে জটিল বিষয়টা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে ইগনোর করে বিবিএ পাশ করা যাবে না, কারণ বিবিএ এটা একটা খুবই ইম্পর্টেন্ট অংশ আর কি। বিভিন্ন বইতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, অনেকগুলো বইতে আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা একটু জটিল, একটু বড়, কিন্তু আমি আপনাদের সহজে শেখানোর চেষ্টা করি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। এটা একটা রুট ওভার চিহ্ন দিবেন, চিহ্ন দিয়ে লিখবেন আর মাইনাস আর স্কোয়ার ইন্টু পি। এই জিনিসটা কয়বার লিখতে হবে, যেহেতু 5টা আর আছে, 5বার লিখতে হবে। এক, 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 এটা 2, 3, 4, 5বার লিখতে হবে। আর যদি মনে করেন না 5বার লিখবো না, তাহলে এরকম করবেন, এরকম একটা এর মতো চিহ্ন দেবেন, এটাকে সামেশন চিহ্ন বলা হয়। আর আই ইন্টু ইয়ার স্কোয়ার ইন্টু পিআই। অর্থাৎ এরকম 500বার লিখলেও সমস্যা, 500টা দেওয়া থাকলেও সমস্যা নাই। একবার লিখলে বোঝাচ্ছে আইতে ইনফিনিটি একেবারে অনেকগুলো আছে। এখন এই সূত্র অনুযায়ী এখান থেকে আর তো এইগুলাকে বলা হচ্ছে, আর পি এইগুলাকে বলা হচ্ছে, আর ইয়ার এটাকে বলা হচ্ছে। আমি সংক্ষেপে বুঝাই দিব, টেনশনের কোনো কারণ নাই। আর হলো এখানে 12, 12 মাইনাস, এটা কি 16% না? 16.8, 16.8 স্কোয়ার গুণ 0.15 যোগ, এবার 16 বিয়োগ 16.8 স্কোয়ার গুণ 0.15। আচ্ছা, আমি কি করতেছি, আমি এই 12 থেকে এটারে বাদ দিলাম, গুণ করলাম এটার সাথে। প্রতিবারে এই 12 থেকে এটার বাদ দিলাম, 16 থেকে এটার বাদ দিলাম, 20 থেকে এটার বাদ দিলাম, 25 থেকে এটার বাদ দিলাম, 8 থেকে এটার বাদ দিলাম, অর্থাৎ 5বার বাদ দিলাম। 20 থেকেও 16.8কে বাদ দিলাম, 25 থেকেও 16.8কে বাদ দিলাম, এমনকি সবার শেষে 8 থেকেও 16.8কে বাদ দিলাম। আমার কাজটা কি, এখানে জয়টা রিটার্ন আছে, প্রতিটা রিটার্ন থেকেই এই 16.8কে বাদ দিতে হবে, প্রতিটা রিটার্ন থেকে 16.8কে বাদ দিতে হবে, প্রতিটা রিটার্ন থেকে 16.8কে বাদ দিতে হবে। সাথে গুণ করতে হবে প্রথম 12-র সাথে 15, 0.15, এইদিকে প্রবাবিলিটি 12 যখন লিখবো তখন 0.15 লিখবো, 12-র সাথে 0.15, 16-র সাথে 0.15, 20-এর সাথে 0.30, 25-এর সাথে 0.20, 8-এর সাথে 0.20। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, স্যার বুঝি নাই। আমি আপনাদের কমেন্টগুলো পড়বো, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমি উত্তর দিব ইনশাল্লাহ। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলেন, বা হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন। কারণ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বুঝে যাওয়া মানে এই অধ্যায়ের এই প্রবাবিলিটি অংশ বুঝে যাওয়া। তার মানে আপনারা মোটামুটি বুঝতে পারছেন, কোয়েশ্চেন নাই নাকি? একজন লিখছে পিডিএফ হবে, হ্যাঁ অবশ্যই পিডিএফ হবে। এডমিশন নিলে পিডিএফ শিটটা পাবেন। আর এডমিশন ছাড়া পিডিএফ শিট নিলে লাভ নাই, কারণ এই অঙ্কগুলো সমাধান তো এখানে নাই। এই যে দেখেন, এখানে দেখতেছেন না, এগুলো কি অঙ্ক সমাধান আছে? সমাধান তো এক একটা এক এক বইতে আছে, 10টা বই খুঁজতে হবে। তো 10টা বই না খুঁজে আহ, এই এডমিশন নিয়ে পড়ে ফেলেন। এডমিশন নিয়ে পড়লে একটা সুবিধা আছে, সুবিধাটা হলো কি, যে পরীক্ষা পর্যন্ত আপনি প্রাইভেট পড়বেন, আর ফেল করলে তো ইয়ার লস, এখন 4th ইয়ার যদি পড়ে থাকেন, ঠিক না? তা আর প্রশ্ন এখন ঘুরে ফিরে আসতেছে, তা পড়াটাই বেশি আর কি
লাভজনক হবে। হ্যাঁ, আর টাকাও তো কম লাগতেছে। পরীক্ষা পর্যন্ত পড়তে মাত্র সাধারণ ব্যাচে 1200 টাকা লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোটামুটি বুঝে গেছেন না? তাহলে এরপরে সাইন্টিফিক ক্যালকুলেটর নিবেন। এইটা ভেঙে ভেঙে করতে পারেন, ইচ্ছে হলে পুরাটাও করতে পারেন। ভেঙে ভেঙে করলে এরকম আসতে পারে আপনার 3.456। এই যে এই সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটর এইভাবে লিখবেন: 12 - 16.8 পাওয়ার 2 গুণ 0.15। এইটা বুঝে বসাইলেন, এটা আসতে পারে। হ্যাঁ, এইভাবে আপনার প্রতিটার মান আসতে পারে। ভেঙে ভেঙে করতে পারেন বা সম্পূর্ণটা একটা ক্যালকুলেটরে বসায় আপনি করে ফেলতে পারেন। হ্যাঁ, তাহলে এটার মানও আসবে কিছু, এইভাবে সবগুলোর মান আসবে। আবার আপনি যদি চান যে না আমি একটু 100% ইয়ে করবো, আচ্ছা এইভাবে করলে আনসার আসবে, আমি আনসারটাকে লিখি, 5.96% আসবে। এটা আশেপাশে আপনার আনসারটা আসবে। আপনি যদি চান যে না আমি দশমিক বসায় বসায় করবো, দশমিক বসায় বসায় করবো, তাহলেও কিন্তু অঙ্ক হবে, আরো ভালো হবে। যে আমি এটি পার্সেন্টেজ দিয়ে করবো না, দশমিক বসায় বসায় করবো। যারা ভালো নাম্বার পেতে চান তারা আগে দশমিক বসায় বসায় করবেন। যারা উইক স্টুডেন্ট, এই দশমিক বসালে মিলাতে পারেন না, তাদের জন্য বলবো দশমিক ছাড়া করেন। দিয়ে করাটা বেস্ট। তখন দশমিক দিয়ে অঙ্কটা করলে এরকম আনসার আসবে। পরবর্তীতে লিখবেন অর, লিখে এটাকে 100 দিয়ে গুণ করে 596। এটা যদি বুঝে যান তাহলে মনে করেন এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অঙ্ক বুঝে গেলেন। চলেন আমরা আরেকটা রিকোয়ারমেন্ট আছে, কম্পিউট দ্য কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর দিস কোম্পানি। এই কোম্পানির সিভি বের করো, কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করো। আমার 1 নাম্বার আর 3 নাম্বার রিকোয়ারমেন্ট একেবারে ইজি, খালি এটা একটা কঠিন। এটা পানি ভাত কিরকম? আচ্ছা, একজন মানে আমার সাথে একটু কথা বলতে চাচ্ছে, বলেন কি কথা বলতে চাচ্ছেন বলেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়বো, যদি কমেন্টে কিছু বলার থাকে বলতে পারেন। আর এই ক্যালকুলেশন গুলো আমার সাথে সাথে করবেন। হ্যাঁ বলেন। স্যার, আপনার আগের রেকর্ডের ক্লাসগুলো কি ডাউনলোড করে ইউটিউবে দেখা যাবে? ইউটিউব থেকে তো মানে দরকার নাই, আপনি তো ফেসবুক গ্রুপে আছেন। তো ফেসবুক গ্রুপ থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। ভিডিও ডাউনলোডার, ফেসবুক ভিডিও ডাউনলোডার, টিউবমেট, এরকম ধরনের অনেকগুলা, ভিডমেট, এরকম অনেক ধরনের অ্যাপস আছে। সেই অ্যাপস ব্যবহার করে অনেক ছাত্র এই ভিডিওগুলো ডাউনলোড করে। সবগুলো চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে, ডাউনলোড করে পড়তে পারবেন। আচ্ছা, আমাদের এখানে এসডির মান চলে আসলো। এসডি পারলে মনে করেন এই চ্যাপ্টার শেষ আপনার, সবচেয়ে কঠিনটা পেরে গেলেন। এখন রিকোয়ারমেন্ট 3, তারা বলছে সিবি বের করো। রিকোয়ারমেন্ট 3 তে বলছে সিবি। সিবি অনেক ইজি, এসডি বাই ইআর ইন্টু 100। এই দুইটা করা থাকলে আর আপনার কোনো ঝামেলাই নেই। এসডির মান 5.96 আর ইআর এর মান 16.8 ইন্টু 100। আনসার বেরিয়ে আসলো আমাদের 35.48%। এই কোম্পানিতে 35% ঝুঁকি আছে, সিবি দ্বারা বুঝাইতেছে। এই ছিল আমাদের অঙ্ক। বুঝতে পারলে ওকে লেখেন, আর কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্ট করে ফেললাম। এই এই অঙ্কটা যারা করতে পারছেন নেক্সট ক্লাসে এটা ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, যেহেতু আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমি আজকের ক্লাস এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের জানাবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন জুবায়ের, বলেন। স্যার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কি স্যার 9টার দিকে কোনো লাইভ ক্লাস ব্যাচ আছে? না, 9টায় তো নাই। আপনার 9টার দিকে অন্য সাবজেক্ট হয় আর কি, এটা 10টার দিকে হয়। কারণ এই সাবজেক্টটাতে আপনার অনেকেই জব টপ করে, তো এই জন্য 10টায় হয় আর কি। আপনার যে এই ক্লাসগুলো রেকর্ড দেখে 100% বোঝা যায়। এখানে ধরেন ভর্তি আছে 500-র কাছাকাছি, উপস্থিত মাত্র কয়জন আপনারা? 16-17 জন। তো বাকিরা কিন্তু রেকর্ড দেখেই বুঝে যায়। হ্যাঁ, যদি আমার এই টাইমে অন্য কোনো কাজ থাকে, টেনশনের কোনো কারণ নাই, ক্লাস মিস যাবে না। ওই ভিডিওটা আপনি পরে দেখে নেবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।